পিআর পদ্ধতি ভয়ঙ্কর পরিণতি আনবে মন্তব্য সালাউদ্দিনের। নির্বাহী আদেশে দল নিষিদ্ধ ভালো চর্চা নয়। ফরিদপুরে সীমানা ইস্যুতে আন্দোলন শনিবার পর্যন্ত স্থগিত, হাইকোর্টের রুল। বাগেরহাটে অবস্থান কর্মসূচি। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা সরকারের দায়িত্ব। ট্রাইব্যুনালে কাল সাক্ষ্য দেবেন নাহিদ ইসলাম। আন্তর্জাতিক দর যাচাই করে কেনা হচ্ছে এলএনজি। পিটার হাসের বিবেচনায় নয়, মন্তব্য অর্থ উপদেষ্টার। স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। রাজনৈতিক হীন উদ্দেশ্যে বা কিছু আসন বেশি পেতে পিআর পদ্ধতিতে নির্বাচন রাজনীতির জন্য ভয়ঙ্কর হতে পারে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার বিকেলে গুলশানের বাসায় সাংবাদিকদের একথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, পিআর সহ নানা দাবিতে রাজপথের আন্দোলনের পরিবর্তে আলোচনার টেবিলে সমাধান হতে পারে। ঐকমত্য কমিশনের সূচিতে নিম্নকক্ষে পিআর পদ্ধতির প্রস্তাব না থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যে কেউ আন্দোলনে নামলে বিএনপি রাজনৈতিকভাবেই তা মোকাবেলা করবে। নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে বলেও জানান তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি না হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। এতে বৈশ্বিক শক্তি ও ফ্যাসিবাদী শক্তির সুযোগ নেবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় জাতীয় পার্টি ও 14 দল নিষিদ্ধ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বিএনপি সমর্থন করে না। কোনো রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক হীন উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে। সেজন্য আমরা এই পিআর পদ্ধতিকে প্রত্যাখ্যান করি। এদেশের জনগণ পিআর পদ্ধতির পক্ষে নয়। বাগেরহাটে নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আসন পুনর্বহালের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। এদিকে ফরিদপুরে শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে বিক্ষুব্ধরা। নাগরিক ঐক্য পরিষদ জানিয়েছে, প্রশাসনের আশ্বাসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন পুনর্বহালের দাবিতে টানা আন্দোলন চলছে বাগেরহাটে। অবরোধ ও হরতাল পালন করে বিক্ষোভকারীরা। মঙ্গলবার ছিল অবস্থান কর্মসূচি। জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে 4 ঘন্টা অবস্থান নেয় সর্বদলীয় সম্মিলিত কমিটি। দাবি আদায় করেই ঘরে ফেরার ঘোষণা নেতাদের। আমরা হরতাল প্রত্যাহার করে এই নির্বাচন কমিশনের অফিস অবস্থান কর্মসূচি বলেন বা ঘেরাও কর্মসূচি বলেন, এটি আমরা করছি। আন্দোলন থেকে আমরা ফিরে যাইনি, আমাদের আন্দোলন চলবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আরো কঠিন কর্মসূচিতে ইনশাল্লাহ যাব। এদিকে ফরিদপুর 4 আসনের সীমানা নিয়ে সোমবার রণক্ষেত্রে পরিণত হয় ভাঙা। থানা, উপজেলা কার্যালয় ও উপজেলা নির্বাচন অফিসে হামলা চালিয়ে আগুন দেয় বিক্ষুব্ধরা। মঙ্গলবারও মহাসড়কে বিদ্যুতের খুঁটি ও গাছের গুঁড়ি ফেলে 1 ঘন্টা সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। পরে প্রশাসনের আশ্বাসে শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত করা হয়। শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত থাকবে। পরে যদি আমাদের এই যৌক্তিক দাবি না মানা হয়, তাহলে আমরা আবার লাগাতার অবরোধ আন্দোলনে ঘোষণা দেবো। জেলা প্রশাসক মহোদয় ইদানিং ভিডিও বার্তা পেয়েছি নানান সংবাদ মাধ্যমের মাধ্যমে। আমরা মনে করি যে আমাদের যৌক্তিক দাবিটা হবে। এছাড়া ফরিদপুর 4 ও ফরিদপুর 2 আসনের সীমানা পুনর্নির্ধারণ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল দিয়েছে হাইকোর্ট। 10 দিনের মধ্যে জবাব দিতে হবে ইসিকে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মানবতাবিরোধী অপরাধের বিচার অব্যাহত রাখার ঘোষণা, দলগুলোর নির্বাচনী ইশতেহারে উল্লেখ চান নাহিদ ইসলাম। শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে গিয়ে গণমাধ্যমে একথা বলেন এনসিপির আহ্বায়ক। তার আশা, যে দলই ক্ষমতায় আসুক বিচার বন্ধ হবে না। এদিকে দ্বিতীয় দিনের সাক্ষ্য শেষে সাংবাদিক মাহমুদুর রহমান বলেন, এমন ব্যবস্থা করতে হবে যেন ফ্যাসিবাদ আর না ফেরে। জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মঙ্গলবারও সাক্ষ্য দেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
জেরা শেষে মাহমুদুর রহমান বলেন, নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসন সবার সহযোগিতায় ফ্যাসিস্ট হয়ে ওঠেন হাসিনা। মেধাবী ও যোগ্যদের বাদ দিয়ে সরকারি নিয়োগে সরাসরি হস্তক্ষেপ করতেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানগণ এবং গোয়েন্দারা, সরকারের বিভিন্ন গোয়েন্দারা উপস্থিত থাকতেন এবং তারা প্রতিদিন সিদ্ধান্ত নিতেন যে পরের দিন কিভাবে গণহত্যা চালানো হবে। তো সেই বর্ণনা আমি দিয়েছি। আর সর্বোপরি শেখ হাসিনা নিজে বলেছিলেন যে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে হত্যা করো এবং তাদের লাশ গুম করো। একটা কমন স্ট্রাকচার ফলো করে এটা হয়েছিল, পুরোটাই ছিল সুসংগঠিত। এই সমস্ত জিনিস তিনি সাক্ষ্য হিসাবে আদালতে উপস্থাপন করেছেন এবং আমরা মনে করি যে তার এই সাক্ষ্য শেখ হাসিনার অপরাধ প্রমাণের জন্য বা আসামিদের অপরাধ প্রমাণের জন্য একটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে, ঐতিহাসিক সাক্ষী তিনি দিয়েছেন। আর বাকিটা তো আদালত পর্যালোচনা করে সেই ব্যাপারে তাদের অভিমত জানাবেন। একই দিন দুপুরে ট্রাইব্যুনালে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শেখ হাসিনা দোষী হলে তাকে ভারত থেকে ফিরিয়ে আনার দাবি জানান নাহিদ। বলেন, হাসিনাকে ফিরিয়ে আনা বর্তমান সরকারের নৈতিক দায়িত্ব। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আমরা বরাবরই বলেছি, প্রথম থেকে বলছি, এখনও বলছি, সরকারের এটি কূটনৈতিক এবং রাজনৈতিকভাবেই সরকার এবং আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে এই দিকে এগোতে হবে। এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। নাহিদ ইসলামের আশা, নির্বাচিত সরকারও জুলাই গণহত্যাসহ সব মানবতাবিরোধী অপরাধের বিচার কাজ চালু রাখবে। মাহমুদুর রহমানকে জেরায় দেরি হওয়ায় এদিন সাক্ষ্য দিতে পারেননি নাহিদ। বুধবার ফের ট্রাইব্যুনালে যাবেন নাহিদ ইসলাম। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে নতুন আরোপিত শুল্ক কমানোর উপর জোর দেওয়া হচ্ছে। এতে খরচ বাড়লেও ভোক্তাদের উপর প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিবেচনায় নয়, আন্তর্জাতিক দর যাচাই করেই এলএনজি কেনা হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে এক বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। নানা দেন দরবারের পর বাংলাদেশের জন্য 20 ভাগ পাল্টা শুল্ক নির্ধারণ করে যুক্তরাষ্ট্র। দেশটির সাথে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের পক্ষ থেকে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, যুক্তরাষ্ট্র থেকে গম সহ অন্যান্য পণ্য আমদানিতে খরচ কিছুটা বাড়লেও সাধারণ মানুষের উপর তার প্রভাব পড়বে না। সার্বিক মূল্যস্ফীতি মোটামুটি স্থিতিশীল বলেও জানান অর্থ উপদেষ্টা। গম ব্যাপারে বলেছি, আমাদের বলে একটু বেশি হবে কিন্তু কোয়ালিটিটা একটু বেটার, প্লাস আর একটু সার্বিক হিসেবে যদি আমরা দেখি যে ওদের ট্যারিফটা তো আমরা অ্যাভয়েড করতে, ডিফিসিটটা আমাদের কিছুটা দেশে লাগবে না ভোক্তাদের উপর। আমরা তো এমনিই তো সমস্ত কিছু। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের বিষয়ে বিবেচনায় নিয়ে এলএনজি কেনা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজার যাচাই করছে সরকার। বৈঠকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে আরও এক কার্গো এলএনজি আমদানি করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান উপদেষ্টা। ব্যয় হবে 499 কোটি টাকা। এখানে আমরা তো সব ইন্টারন্যাশনাল প্রাইসগুলো কম্পেয়ার করে দেখি, সেটা এই আমেরিকা হোক, চায়না হোক বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ, অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি, এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো, পিটার হাসকে আমরা জানি। এ সময় সার আমদানির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনো ধর্মকে আলাদা করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভিন্ন মত ও ধর্মের কারণে নতুন বাংলাদেশে বৈষম্য হবে না। সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের পর তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, পুরো জাতি একটা পরিবার, এর মধ্যে মত পার্থক্য থাকবে কিন্তু সম্পর্কের বন্ধন কেউ ভাঙতে পারবে না। মঙ্গলবার সকালে দুর্গাপূজার প্রস্তুতি দেখতে ঢাকেশ্বরী মন্দিরে আসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, নানা মতভেদের পরেও পরিবার একটা অটুট জিনিস, এটাকে কেউ ভাঙতে পারে না। ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে গেলাম। ধর্ম ও মতের পার্থক্য থাকলেও নাগরিকদের মধ্যে বৈষম্য করতে পারে না রাষ্ট্র। তিনি আরো বলেন, সবার সমান মর্যাদা নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্রের। সংবিধানে দেওয়া সমস্ত নাগরিক অধিকার
নিশ্চিত করতে হবে। এইসব অধিকার থেকে এখন আমি বঞ্চিত, এগুলো আমাকে দিতে হবে। তখন আপনি সঙ্গী সাথী সবাইকে পাবেন, যে সবাইকে সব নাগরিক অধিকার নিশ্চিত করা, সেটা যেন আমরা করতে পারি। অধিকার প্রশ্নে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। সারা দেশের মানুষ একসঙ্গে থাকবে, কারণ সবারই একই সমস্যা, তার নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা। নিরাপত্তা বেষ্টনীতে যেন ধর্ম পালন করতে না হয় এমন দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। নিরাপত্তা বাহিনীর বেষ্টিত হয়ে ধর্ম পালন করা একটা হাস্যকর জিনিস হয়। এটা কি কথা হলো? এটা কোন ধরনের দেশ বানালাম আমরা? এরকম দেশ বানানোর জন্য এত রক্তপাত, এত কিছু হলো, আমরা সেটা চাই না। দুর্গাপূজা ঐক্য ও সংহতির বার্তা দেয় মন্তব্য করে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের পর নাগরিকদের মধ্যে আর কোনো বৈষম্যের সুযোগ নেই। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী ইউনিয়ন এবং এক্সিম ব্যাংককে একীভূত করে গঠন করা হবে একটি নতুন ব্যাংক। সভা শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নতুন ব্যাংকের সম্ভাব্য নাম হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোর বর্তমান বোর্ড থাকবে, সম্পূর্ণ একীভূত হয়ে গেলে বোর্ডের বিলুপ্তি ঘটবে। কেন্দ্রীয় ব্যাংক থেকে সর্বোচ্চ ৫ সদস্যের একটি করে টিম কাজ করবে সেসব ব্যাংকে। এছাড়া ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স এবং বাংলাদেশ ব্যাংক অর্ডার নিয়ে আলোচনা হয়েছে বোর্ড সভায়। খেলাপি ঋণ আদায় ব্যাংকগুলোর সাথে আলোচনা হয়েছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। বাংলাদেশ ব্যাংক থেকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ টিম প্রতিটা ব্যাংকে থাকবে, এরা কেউ রিপ্লেস করবে না। তার মানে এরকম না যে যেদিন বাংলাদেশ ব্যাংকের টিম গেল সেদিন থেকে এমডিরা থাকবে না, এরকম ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশ ব্যাংকের প্রশাসক টিম প্লাস তারা সবসময় কোঅর্ডিনেট করবে হেড অফিস যে সেন্ট্রাল যে টিম আছে আমাদের তার সাথে। তখন এক্সিস্টিং যে বোর্ডগুলো আছে, বোর্ডগুলো আস্তে আস্তে তাদের নিষ্ক্রিয় হয়ে যাবে। পদ্মা সেতুতে চালু হয়েছে আধুনিক ননস্টপ ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি সিস্টেম। এর মাধ্যমে নির্ধারিত লেনে গাড়ি না থামিয়েই স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাচ্ছে। তবে পদ্ধতি জানা না থাকায় প্রথম দিনে খুব বেশি চালক এই সুবিধা নেননি। ইপিসি পদ্ধতি পূর্ণাঙ্গ চালু হলে সার্বিক টোল ব্যবস্থাপনার চিত্র বদলে যাবে বলছে সেতু কর্তৃপক্ষ। পদ্মা সেতুতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তি। উন্নত বিশ্বের মতোই গাড়ি না থামিয়ে টোল দেওয়ার পদ্ধতি ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি চালু হয়েছে সেতুতে। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি যানজট কমবে বলছে কর্তৃপক্ষ। সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে বসেছে মোট 4টি ইলেকট্রনিক টোল বুথ, আর বাকি 11টি বুথ চলছে আগের ম্যানুয়াল পদ্ধতিতে। সোমবার দুপুরে চালু হওয়া ইটিসি পদ্ধতি নিয়ে এখনও সেভাবে প্রচার হয়নি। ধারণা না থাকায় এখনও এটির ব্যবহার শুরু হয়নি বলছেন চালকরা। সময় খুব কম লাগবে, চলে যেতে পারবে, কোনো ঝামেলা নাই, দাঁড়ানোর কোনো ঝামেলা নাই, জ্যামজট লাগবে না। ইলেকট্রিক সিস্টেম চালু হলে ভালো হবে, আমাদের দায়িত্ব হবে না আমরা টাকা ইলেকট্রিক সিস্টেমে দিয়ে দিব। এখানে একটা টিম রেডি করে দেওয়া উচিত, যারা আর কি সব গাড়িওয়ালাকে ইনফর্ম করবে যে আসলে এরকম একটা ব্যবস্থা চালু হয়েছে, এটা সবার আসলে জানা উচিত বা নেওয়া উচিত। সোমবার প্রথম দিনে 4টি যানবাহন ইটিসি পদ্ধতিতে নিবন্ধন করে জানিয়েছে কর্তৃপক্ষ। পুরোদমে ইটিসি লেন ব্যবহার শুরু হলে নন স্টপ টোল সুবিধা পাবেন চালকরা। একটা অ্যাপের মাধ্যমে স্টার্ট করছি। এটা বেসিক্যালি এই অ্যাপটা যুক্ত হচ্ছে A2 এর সাথে, A2 এর অ্যাপের সাথে, আর তার সাথে আমরা আরও বিভিন্ন ব্যাংক, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের সাথেও কথা বলছি। আস্তে আস্তে আশা করতেছি 1 মাস বা আগামী মাসখানেকের ভিতরে আরও অনেকগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট অ্যাপের সাথে যুক্ত হবে। 2022 সালে উদ্বোধনের পর পদ্মা সেতু দিয়ে দৈনিক গড়ে 18,000 যানবাহন চলাচল করে। ইটিসি পদ্ধতিতে সময় বাঁচার কারণে গণপরিবহনের চালকরা এটি ব্যবহারে দ্রুতই আগ্রহী হবেন বলছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওজোন স্তরের ক্ষতি কমাতে উন্নত দেশগুলো আর্থিক সহায়তা দিলেও জলবায়ু ভারসাম্য রক্ষায় তেমন সাড়া পাওয়া যায় না, এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে পরিবেশ অধিদপ্তরের অনুষ্ঠানে তিনি উন্নত বিশ্বের দ্বৈত মানসিকতা এবং অবস্থানের চিত্র তুলে ধরেন। পৃথিবীর প্রাণভ্রমরা সূর্যের আলো, কিন্তু সেই আলোতেই লুকিয়ে মারাত্মক ক্ষতিকর অতিবেগুনি রশ্মি। পৃথিবীর রক্ষা কবচ বায়ুমণ্ডলের ওজোন স্তর না থাকলে হুমকির মুখে পড়ত প্রাণ প্রকৃতি।
বিশ্ব ওজোন দিবস 2025 পৃথিবীর এই অমূল্য ঢাল রক্ষায় সচেতন করার দিন। এ নিয়ে রাজধানীর পরিবেশ অধিদপ্তরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বিশেষজ্ঞরা বলেন, ওজোন স্তরের ক্ষতি কমাতে আন্তর্জাতিক সহযোগিতা যেমন দরকার, তেমনি ব্যক্তিগত উদ্যোগও অপরিহার্য। সচেতনতা তৈরি ও উদ্যমী হওয়ার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। ওজোন স্তর রক্ষা ও জলবায়ু ঝুঁকি মোকাবেলায় উন্নত দেশগুলোর দ্বৈত মানসিকতা ও অবস্থান তুলে ধরেন তিনি। উন্নত বিশ্ব দেখলো যে এইটা যদি আমরা এফেক্টিভলি এনফোর্স করতে না পারি, কার্যকরভাবে প্রয়োগ করতে না পারি, তাদের নাগরিকেরা অতিবেগুনি রশ্মির ঝুঁকির মধ্যে থাকবে। এই জন্য এখানে নিয়মিত তারা অর্থ সহায়তা দেয়, নিয়মিত তারা প্রযুক্তি সহায়তা দেয়। কিন্তু জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যখন আমরা বলি যে কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ কমাতে হবে, তখন আমাদেরকে উন্নয়নের নানান স্লোগান দিয়ে না আমাদের কয়লা লাগবে, না আমাদের জীবাশ্ম জ্বালানি লাগবে, এই কথাগুলো বলা হয়। শুধু সরকারের সমালোচনা নয়, সমাজ ও দেশের কল্যাণে প্রত্যেকের মানসিকতার পরিবর্তন জরুরি বলেও মন্তব্য করেন সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা যতটা আগ্রহ নিয়ে সমালোচনা করি, ততটা আগ্রহ নিয়ে ব্যক্তিগত আচরণটাও বদলাই, তাহলে সমাজটা দ্রুত বদলাবে। সকলের ভূমিকাটা আমরা পালন করব, নেতিবাচকতা থেকে সরে আসব। একটা জাতি গঠনের ভিত্তি কখনো সন্দেহ আর নেতিবাচকতা হতে পারে না। জীবন বাঁচানোর জন্য ওজোন স্তর রক্ষার বিকল্প নেই বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতিসংঘের 81তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার সিদ্ধান্ত বহাল আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কাতারের জরুরি সম্মেলনে অংশ নেওয়ার পর দেশে ফিরে তিনি কথা জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অধিবেশনের সভাপতিত্বের জন্য ফিলিস্তিনের সঙ্গে লড়বে বাংলাদেশ। ফিলিস্তিন এই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা অনেক পরে দিয়েছে, তবে কেউ কারো মুখোমুখি নয় বলেও মন্তব্য করেন তিনি। এ সময় গত রোববার কাতারে মন্ত্রী পর্যায়ের বৈঠকে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে উপদেষ্টা বলেন, কাতারে বেআইনিভাবে হামলা চালিয়েছিল দেশটি। আলোচকদের মেরে ফেলার চেষ্টা অদ্ভুত। সম্মেলনে ইসরায়েলের আক্রমণের নিন্দা করে এবং কাতারের প্রতি সমর্থনই ছিল মূল বিষয়। ফিলিস্তিন বাংলাদেশের মুখোমুখি, কারণ আমরা অনেক আগে এটার ক্যান্ডিডেট দিয়েছি এবং আমাদের প্রতিযোগিতা ছিল আসলে আমাদের মধ্যে এবং সাইপ্রাসের মধ্যে। অনেক পরে ফিলিস্তিন এটাতে যোগ দিয়েছে এবং আমাদের সাথে কোনো যোগাযোগও করেনি এ ব্যাপারে, যেটা নর্মালি করা স্বাভাবিক ছিল। রাজুকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে প্রায় ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৭৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান। একই সঙ্গে দক্ষিণ সিটি কর্পোরেশনের বিলবোর্ড কেলেঙ্কারিতে ২৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি অভিযোগে ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল সহ ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি নর্দার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ১৯ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুদকের মামলার আসামি হয়েছে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ ট্রাস্টি বোর্ডের ৭ জন। স্বাস্থ্য পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম ক্যান্সারে আক্রান্ত। তিনি আগে থেকে সিঙ্গাপুরে চিকিৎসা করছিলেন বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এজন্য তার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখা উচিত বলে মন্তব্য করেছেন আসিফ মাহমুদ। মঙ্গলবার নবনির্মিত ৩টি নগর মাতৃসদন কেন্দ্র ও ৮টি নগর স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে চিকিৎসার জন্য বাংলাদেশ অন্য দেশের উপর নির্ভরশীল ছিল, তবে বর্তমানে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে চীনের সহযোগিতায় দেশে আধুনিক এবং উন্নত মানের হাসপাতাল নির্মাণ করা হচ্ছে, যা ভবিষ্যতে জটিল রোগের চিকিৎসা নিশ্চিত করবে। এ সময় তিনি আরও বলেন, স্বাস্থ্য উপদেষ্টা ক্যান্সারে আক্রান্ত হওয়ায় অনেকেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু তিনি উপদেষ্টা হওয়ার আগে থেকে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন। আমি যতদূর জানি নূরজাহান আপার যে তিনি ক্যান্সারে আক্রান্ত এবং ওনার যেই চিকিৎসাটা এটা আজকে সিঙ্গাপুরে হচ্ছে এমন না, এটা অনেক দিন আগে থেকেই উনি সিঙ্গাপুরে নিয়ে আসছেন। তো কন্টিনিউয়েশনটা তো আপনি যদি ক্যান্সার আক্রান্ত হন, আপনি উপদেষ্টা হওয়ার পরে আবার চিকিৎসার জায়গাটা হসপিটালটা চেঞ্জ করতে পারবেন না। তো আমার মনে হয় এটা একটা মানবিক বিষয়, এটা মানবিক জায়গা থেকেই দেখা উচিত। স্ত্রীর পরকীয়ার জেরে খুন হন কুমিল্লার লালমাই এলাকার দুলাল হোসেন। এই ঘটনায় কুমিল্লায় 7 জনকে গ্রেফতার করেছে র্যাব
11। এছাড়া মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত শীর্ষ নৌ ডাকাত আবুল কালামকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। সকালে কারওয়ান বাজারের র্যাব কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা জানান র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। হত্যার রহস্য উদ্ঘাটন করার জন্য আমরা চেষ্টা করতে থাকি। কুমিল্লার লালমাই এলাকায় হত্যাকাণ্ড ও মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় আসামিদের গ্রেপ্তার করেছে র্যাব 11। এ নিয়ে সংবাদ সম্মেলনে ঘটনা দুটির বিস্তারিত তুলে ধরা হয়। ফাতেমা, যার সাথে ডিভোর্স হয়ে যায় বিগত 2-3 মাস পূর্বে। মঙ্গলবার সকালে কারওয়ান বাজারের র্যাব কার্যালয়ের সংবাদ সম্মেলনে র্যাব 11-র অধিনায়ক জানান, গত 10 সেপ্টেম্বর কুমিল্লার লালমাই উপজেলায় রেল লাইনের পাশে যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনা তদন্তে নেমে র্যাব জানতে পারে স্ত্রীর পরকীয়ার জেরেই খুন হন দুলাল হোসেন। ফাতেমার যে দ্বিতীয় স্বামী হাশেম, তার শাশুড়ি এবং তার স্ত্রীকে ঢাকা যাত্রাবাড়ি থেকে অ্যারেস্ট করা হয় এবং পরবর্তীতে আরেকটা অভিযানে এর সাথে সংশ্লিষ্ট আরও 2 জনকে, তাজুল এবং মফিজ নামে, যারা সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদেরকেও অ্যারেস্ট করা হয়। হত্যার সাথে জড়িত সাবেক স্ত্রী ফাতেমা আক্তার ও তার বর্তমান স্বামী আবুল হাশেম সহ 7 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন তারা। বিভিন্নভাবে এই ফাতেমাকে ডিস্টার্ব করে যাচ্ছিল। তো ডিস্টার্ব করার প্রেক্ষিতে হাশেম এটা মেনে নিতে পারেনি এবং তারপরেই তাকে হত্যার পরিকল্পনা করে এবং হাশেমের স্ত্রী ফাতেমা, তার শাশুড়ি মরিয়ম এবং আরও 7 হাশেমের 2 জন বন্ধু, তারা মিলিতভাবে প্ল্যান করে তাকে মেরে ফেলার। এদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় মেঘনার শীর্ষ ডাকাত আবুল কালামকে গ্রেপ্তার করা হয়েছে। 30টি মামলার এই আসামির কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম। সে এই নয়ন পিয়াসের আপন খালাতো ভাই এবং যার নামেও 30টি মামলা রয়েছে। তিনিও এই ডাকাতি বা এই চাঁদাবাজির সাথে সরাসরি যুক্ত। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ার শিবগঞ্জে কুয়েত প্রবাসীর স্ত্রী এবং সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তাদের ঘর থেকে নগদ 20 লাখ টাকা এবং স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। সকালে তাদের 2 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের এক আত্মীয়ের খোঁজ মিলছে না। বাড়ির মোটরসাইকেলও গায়েব। মেয়ের বিবাহোত্তর অনুষ্ঠানের জন্য কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর বাড়িতে কয়েকদিন ধরেই সাজসজ্জার কাজ চলছিল। মঙ্গলবার সকালে কাঠমিস্ত্রি কাজ করতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান। কারো সাড়া না পেয়ে খোঁজ নিতে যান স্বজন ও প্রতিবেশীরা। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে বারান্দায় ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম ও ঘরের ভেতরে 18 বছরের ছেলে ইমরান হোসেনের রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা। স্বজনরা জানান, রানী বেগমের বড় মেয়ের বিবাহোত্তর অনুষ্ঠানের জন্য বাড়িতে কয়েক লাখ টাকা ও বেশ কয়েক ভরি স্বর্ণালংকার রাখা ছিল। এসব লুট করতেই হত্যাকাণ্ড বলে ধারণা তাদের। বাড়ির ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় আশপাশের লোক আসে, তখন দেখলো যে বাইরে তালা তো হওয়ার কথা না। সকালবেলা বিয়েতে খরচের জন্য টাকা নিয়ে এসছে, বাসা থেকে বাইক, ফোন আর আনুষঙ্গিক কিছু স্বর্ণ গহনা ছিল, এগুলা এখন নাকি নাই, এগুলা নিয়ে গেছে। এদিকে ঘটনার পর থেকেই নিহতের ভাতিজা হাসান আলী নিখোঁজ। পাওয়া যাচ্ছে না বাড়ির একটি মোটরসাইকেলও। প্রবাসী ইদ্রিস আলীর বাড়িতে 2 ডেড বডি পাওয়া গেছে। একজন রানী বেগম বয়স 40 এবং তার ছেলে হলো ইমরান বয়স 18। কে বা কাহারা দিনে যে কোনো সময়, রাতের যে কোনো সময় তাকে হত্যা করে চলে গেছে এবং তার একটা মোটরসাইকেল এবং একজন 15 বছরের একটা ছেলে, তাকে পাওয়া যাচ্ছে না। নিহতের বড় বোন ইশরাত জাহান ইলা ডাক্তার দেখানোর জন্য শ্বশুর বাড়িতে ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শিবগঞ্জ, বগুড়া। তাপমাত্রা বেড়ে যাওয়ায় 2024 সালে 21,000 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বাংলাদেশের। একই সাথে প্রায় 25 কোটি কর্মদিবস নষ্ট হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এমন চিত্র তুলে ধরেছে বিশ্বব্যাংক, যেখানে 2 ধাপে 16,000-এর বেশি মানুষকে এই বিষয়ে প্রশ্ন করা হয়। স্বাস্থ্য অর্থনীতিবিদরা বলছেন, পর্যাপ্ত ব্যবস্থা না নিলে দেশের মানব সম্পদ এবং উৎপাদনশীলতায় নেতিবাচক প্রভাব পড়বে। 1980 সালের পর থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে 1.1 ডিগ্রি সেলসিয়াস। আর 1990 থেকে 2020 সাল পর্যন্ত, অর্থাৎ 3 দশকে শুধু রাজধানীতে তাপমাত্রা বেড়েছে গড়ে সর্বোচ্চ 9 ডিগ্রি সেলসিয়াসের বেশি, যার সরাসরি প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে।
বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে 2024 সালে তীব্র তাপজনিত শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে বাংলাদেশে প্রায় 25 কোটি কর্মদিবস নষ্ট হয়েছে। এর ফলে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ হচ্ছে সর্বোচ্চ $1.78 বিলিয়ন। বিশ্বব্যাংক বলছে গরমের প্রভাবের দিক থেকে বাংলাদেশ বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে। অতিরিক্ত গরমে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ার সাথে সরাসরি প্রভাব পড়েছে উৎপাদনশীলতায়। এ সময় গরমে কাজ করতে না পারার হার ছিল 1.4 দিন। শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যায় পুরুষের কর্মঘণ্টা নষ্ট হয়েছে গড়ে 1.7 দিন। স্বাস্থ্য অর্থনীতিবিদরা বলছেন তাপমাত্রা বেড়ে যাওয়ায় ব্ল্যাক কার্বন, কার্বন ডাই অক্সাইড ও মিথেনের মতো কিছু ক্ষতিকর গ্যাস মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। এটি সমাধানে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। জলবায়ুজনিত যে প্রভাবটা সেটা হচ্ছে যে আমাদের মূল জিনিস। তাহলে এখন জলবায়ুজনিত প্রভাবটা যদি আমাদের দূর করতে হয় তাহলে নিশ্চয়ই এখানে আমাদের বনায়ন করতে হবে, গাছ লাগাতে হবে। কিন্তু এটা তো স্বল্প মেয়াদে এটা সম্ভব না, এটার জন্য একটা টাইম হরিজন কিন্তু লাগবে। বিশ্বব্যাংকের তথ্য মতে মানসিক স্বাস্থ্যের কারণে গরমে সব আয়ের মানুষের কাজ হারানোর হার প্রায় সমান থাকলেও শীতে ধনী শ্রেণীর মানুষের ক্ষতি ছিল তুলনামূলক কম। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।